মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জ্ঞাপনের মধুর স্মৃতি ও কবিগুরুর শুভ জন্মদিনে দুই কৃতী ছাত্রছাত্রীর সাক্ষাৎকারের ছোট্ট অংশ সকলের জন্য। সৌম একটি কথা বলেছে, প্র্যাকটিস খুব দরকার সিলি মিস্টেকগুলোকে যাতে কমাতে পারি। তো মাঝে মধ্যে আমি স্টুডেন্টদেরকে বলি যে দেখো, যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু অ্যাকুরেসি বাড়বে, আমরা সবাই জানি। মার কথা আলাদা করে আমাদেরকে ভাবতে হয় না যে মা কেমন দেখতে, কারণ এতবার ধরে মায়ের মুখ আমরা দেখেছি যে আমাদের চোখ বন্ধ করলেই মায়ের মুখ মনে পড়ে। কিন্তু অপরিচিত দু একবার পরিচয় হয়েছে, তার কথা জিজ্ঞেস করলে হ্যাঁ হ্যাঁ দেখেছিলাম তো, ওরকম ওরকম, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অল্পবার দেখেছি সেজন্য মনে পড়ছে না। সুতরাং প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস মোর পারফেকশনের জন্য এটা কিন্তু ভীষণ রকম দরকার, যেটা সৌম সাজেশন দিল তার ছোট ছোট ভাই বোনদেরকে। আচ্ছা, আমি চলে যাব ডান দিকে। সমনা শিবদাস হাই স্কুলের ছাত্রী। তো অনেকেই আছে বাবা এবং মা, আমি কথা বলছিলাম এদের সাথে, বাবা মা দুজনই শিক্ষক এবং শিক্ষিকা আছেন। তো তার সাথে সাথে কিন্তু অনেক নিডি ফ্যামিলি আছে যারা হয়তো একদমই বাড়িতে সেভাবে পড়াশোনার চল নেই, কিন্তু সেলফ স্টাডি কিন্তু ভীষণ রকমের দরকার। আমার মনে হয় ঈশানী এবং সৌম আমার সাথে একমত হবে যে শুধুমাত্র শিক্ষকরা কিন্তু রেজাল্ট করাতে পারেন না। আমি একজন শিক্ষক, সুতরাং আমার অনুভূতি দিয়ে বলি, আমি যদি রেজাল্ট করাতে পারতাম তাহলে আমার ক্লাসের সমস্ত ছেলেকেই আমি কিন্তু একদম একই নাম্বার পাওয়াতে পারতাম এবং 100-100। আমাদের কোনো রকম কোনো সক্ষমতা নেই স্টুডেন্টদেরকে ভালো রেজাল্ট করাবার। আজকে এরা কৃতি সন্তান হয়েছে শুধুমাত্র নিজ গুণে। সেলফ স্টাডি ভীষণ রকমের দরকার। সুতরাং আমারও সাজেশন তোমাদেরকে যে অবশ্যই কিন্তু আগে নিজে পড়ো, টিচারদের কাছ থেকে শুধু যতটুকু অসুবিধা গাইড নাও, বাকিটা পুরোটা কিন্তু নিজেদেরকে করতে হবে। যে কাজটা করে কিন্তু সৌম্য আজকে এবং ঈশানী মঞ্চের মাঝখানে এবং মধ্যমণি হয়ে উঠেছে আমাদের বিষ্ণুপুর জেলা রাজ্যে। তো পরে আমি শ্রবণের কাছে চলে যাব। তোমার মনে কিছু যদি কৌতূহল থাকে, পাশে আছে দিদি এবং দাদা আছে, খুব কাছে, খুব ভালো দুই কৃতি সন্তান, তাদেরকে যা কিছু জিজ্ঞাসা করতে ইচ্ছে করবে। আজ এত কাছ থেকে এইসব কৃতি ছাত্রছাত্রীদের কাছ থেকে যে আমি তাদের নিয়ে কিছু জানতে পারছি, সেটাই আমার কাছে একটা উপহারের মতো। তো আমি দিদির কাছ থেকে একটা জিনিসই জানতে চাই যে এই পরীক্ষা একটা সাধনার মতো জিনিস। তো আমরা সবাই জানি যে মাইন্ডসেট প্লেস দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোল। সো এত কিছু বাধা বিপত্তি এড়িয়ে তারপর যখন আমাদের মনে আছে যে আমি আর পারবো না, আমি কি করে এতটা এগাতে পারবো, আমি কি করে এত কিছু বাধা বিপত্তি এড়িয়ে যেতে পারবো, অ্যাজ আ গার্ল আমার মনে হয় সব থেকে বেশি বাধা বিপত্তি আমাদেরকে ফেস করতে হয়। তাহলে তুমি কি করে এসবের কাছ থেকে লড়াই করে তুমি তোমার মনকে বুঝিয়েছো যে না, পড়াশোনার দ্বারাই আমরা এই সমস্ত অর্জন করতে পারি এবং এতদূর এগিয়ে আসা যায়? তুমি কি কি উপায় নিজেকে বুঝিয়েছো এবং কি কি উপায় অর্জন করেছিলে এতদূর ভালো করে পড়াশোনা করার জন্য? নার্ভাস আমি অনেকবার হয়েছি, আমি বহুবার নিজের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলেছি এবং অনেকবার আমার মনে হয়েছে আমি পারবো না। তো এক্ষেত্রে আমার মনোবলকে দৃঢ়ভাবে রাখার জন্য মানে যাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ তারা হলেন আমার মা বাবা এবং আমার ছোট পিসিমণি। আমি যখনই আমার মনে হয়েছে আমি হবে না, আমার দ্বারা হবে না, আমি পারবো না, তারা এসে বলতেন যে তোর হবে, তুই শুধু কর্ম করে যা। আমার বাবার যে কথাটা আমাকে সবসময় মোটিভেট রাখতো সেটা হলো কর্ম করে যাও, ফলের আশা করো না। আমি তাই যখনই আমার মধ্যে ডাউট আসতো, মনে হতো যে আমার পক্ষে এতদূর যাওয়া সম্ভব নয়, আমি শুধু চোখ বন্ধ করে বাবার সেই কথাগুলোকে বিশ্বাস করতাম এবং নিজের যতটা দেওয়া সম্ভব ততটা ভালোভাবে পরিশ্রম করতাম। কোনো রকম এর পরবর্তী ক্ষেত্রে কি হবে, যদি না হতে পারি, যদি এত ভালো রেজাল্ট আসতে না পারে তাহলে আমার কি হবে, সেগুলো ভাবতাম না। শুধুমাত্র আমার সামনে যেটা করা দরকার সেটা করে আসতাম, তারপর যা হবে সেটা দেখা যেত। এরপরে আমার দাদার কাছে প্রশ্ন, যে সবাই বলে যে যত বেশি ঘন্টা করবে, যত সময় তুমি তোমার বইয়ের সাথে দেবে, তাহলে ততটাই তুমি জ্ঞানার্জন করতে পারবে, ততটাই তুমি পরীক্ষাতে ভালো ফলাফল আনতে পারবে। তাহলে তুমি কি করে এই সময়গুলোতে সবসময় তোমার মাইন্ডকে বলতে যে আমাকে এতটা পড়া উচিত বা এতটা সময় ধরে পড়া উচিত, তুমি কি করে এতক্ষণ পড়তে, আর তুমি কি করে বইগুলোকে ফলো করতে, কি কি বই ফলো করতে, ওইগুলো বলতে পারলে ভালো হয়। আমি কোনোদিনই মানে সময় ধরে সেরকম পড়িনি, মানে আমার যতক্ষণ ভালো লাগতো ততক্ষণই পড়তাম। তাহলে আমার মানে যদি মানে যতটা পড়া যায় তার থেকে বেশি হয়ে গেলেও চলতো, আবার কম হয়ে গেলেও কোনো অসুবিধা ছিল না। সেরকম ঘড়ি ধরে আমি কখনোই পড়িনি। আর পড়ার সময় সেটা করা উচিত নয়, কারণ একটা টপিক যদি আমি ঘড়ি ধরে পড়ি যে হ্যাঁ আজকে আমি 12 ঘন্টায় পড়বো, তাহলে যখন আমার 11 ঘন্টা শেষ হয়ে গেছে আর একটা টপিক আমার পড়তে খুব ইচ্ছা করছে কিন্তু সেটা 1 ঘন্টায় হবে না, তাহলে কি সেটা আমি আজকের জন্য রেখে দেবো? সেটা তো ঠিক নয়। মানে ওরকম সময় ধরে পড়া চলবে না। আর আর বইয়ের সাথে সময় কাটানো খুবই ভালো, মানে যত বইয়ের কাছে থাকবে তত আরও জ্ঞান বাড়বে। আর
তত ভালো পরীক্ষাতেও ভালো রেজাল্ট করা হবে, আর তত মানে যে মানুষ হতে গেলে যেসব জ্ঞানের প্রয়োজন সেগুলোও আসবে। আর পাশাপাশি যেগুলো বইয়ের কথা যেগুলো বললে, টেক্সট বইকে ভালোভাবে পড়তে হবে। ভূগোল, ইতিহাস এগুলো তো মানে টেক্সট বই থেকেই বেশিরভাগ প্রশ্ন আসে, তাই টেক্সট বইয়ের প্রতিটা লাইন ফুটিয়ে পড়তে হবে, একবার নয় বারবার পড়তে হবে। আর আমি সেরকম সহায়িকা বা রেফারেন্স বইগুলো সেরকম ফলো করিনি। টেক্সট বই পড়ে আমার যে সময়টা বেঁচে যেত, সেই সময়ে আমি 11-12-এর কিছু টপিক এগিয়ে রেখেছিলাম। তাহলে আমার যে ক্লাস 10-এর যে টপিকগুলো সেগুলোকেও ভালোভাবে আয়ত্ত করতে পারতাম, আর ভবিষ্যতের জন্য কিছুটা পরিশ্রম করে রাখলাম, তাহলে সেটার ফল পরে পাবো, আরও মানে বাড়াতে পারবো নিজের পরিসরটাকে। সময় যে কথাটা বারবার বললো, টেক্সট বইয়ের উপর কিন্তু জোর দিতে হবে এবং বারে বারে প্র্যাকটিস করা, এটা ভীষণভাবে দরকার আমাদের, তাই মনে হয়। আমি ছোট্ট 2-1টা প্রশ্ন নিয়ে নেব, তোমাদের যদি কিছু জানার থাকে। একদম খুবই কাছে পেয়েছো তোমরা, যে জায়গাটা কাজ করতে গেলে, যে জায়গাটা ছুঁতে গেলে যে কতটা পরিশ্রমের দরকার হয়, সেটা বোধহয় আমরা সামান্য স্কুল পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে গেলে বুঝতে পারি যে কতটা প্রেশার নিতে হয়। কিন্তু সৌম্য যেটা বারবার বলা, যে আমি কিন্তু ভালোবেসে পড়েছি, চাপ নিয়ে পড়িনি, যে 11 ঘন্টায় পড়তে হবে এরকম না, কোনোদিন 10 ঘন্টা হয়েছে, কোনোদিন তো 12 ঘন্টা। তো ঠিক আছে, তোমাদের যদি কিছু প্রশ্ন আছে একদম ঈশানী বা সৌম্যের জন্য। মানে স্কুলের বই ছাড়া কোনো কোচিং সেন্টারে যদি ভর্তি হয়, তাহলে সেই বইগুলো যদি পড়ি মাধ্যমিকের জন্য, তাহলে কি সুবিধা পেতে পারি কোনো? বাড়তি পড়া অবশ্যই ভালো, যত বাড়তি পড়বে ততই ভালো, কিন্তু তার জন্য যেন না টেক্সট বই পড়ার থেকে আমি দূরে সরে না যাই। টেক্সট বইকে ভালোভাবে আয়ত্ত করতে হবে, তারপর আমি বাড়তি কিছু পড়তে পারি। আর কোচিং সেন্টার পড়া ভালো, মানে জ্ঞান বাড়ে। হ্যাঁ দাদা, তোমার প্রতি একটা কোশ্চেন আছে, যে কোশ্চেন কি প্র্যাকটিস করতে হবে অনেকটাই? শুধুমাত্র টেক্সট পড়া ছাড়াও আর সহায়িকাগুলো পড়া ছাড়াও কোশ্চেন কি প্র্যাকটিস করতে হবে খুব? সহায়িকা আমি সেরকম পড়িনি, তবে আমি সহায়িকা পড়ার সময়টা আমি কোশ্চেন প্র্যাকটিসের উপরে বেশি লাগিয়েছি। মানে যত বেশি কোশ্চেন করা যায় আমি তত বেশি কোশ্চেন করার চেষ্টা করেছি সবসময়। টেক্সট বইয়ে তো মানে শুধু থিওরিটা পড়া হলো, তার অ্যাপ্লিকেশন কীভাবে হতে পারে, বিভিন্ন দিক থেকে কীভাবে প্রশ্ন আসতে পারে, সেগুলোর জন্য তো প্র্যাকটিস অবশ্যই গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি তুমি কোনো সাংস্কৃতিক কোনো কিছু করতে? পড়াশোনার পাশাপাশি গান করতাম, ছবি আঁকা, খেলাধুলা। সেইগুলো তোমার পড়াশোনায় কোনো ক্ষতি করেছে কিনা? সবাই আমাকে বলে যে ওগুলো পড়াশোনায় ক্ষতি করে, তুই করিস না এই বছরটা, তো সেগুলো কি পড়াশোনায় কোনো ক্ষতি করে? না, কখনোই না। মানে ওটা তো যদি আমি সারাদিন বই নিয়ে বসে থাকি, তাহলে আর বই পড়তেও ইচ্ছা করবে না, মানে কোনো কাজটাই ঠিক মতো হবে না। তাই রিফ্রেশমেন্টের জন্য তো কিছু একটা চাই, তাই খেলাধুলা, গান বাজনা এসব খুবই কাজে আসে ভালো। আর মানে শুধু পড়াশোনা করলে তো জ্ঞান বাড়ে, মানে একটা পুঁথিগত জ্ঞানটা বেড়ে যায়, কিন্তু গান বাজনা বা ছবি আঁকার মধ্যেও যে কৌশল রয়েছে, মানে সেগুলোকেও আয়ত্ত করা খুবই দরকার। মানে সব ভালো মানুষ হতে গেলে তো সব দিককে সাথে নিয়ে চলতে, তাই পড়াশোনা করার সাথে সাথে গান, ছবি আঁকা এসব করলে যে তার কোনো ক্ষতি হয় না। স্বয়ং রবীন্দ্রনাথ বলেছেন যে শুধু বিদ্যা অর্জনই নয়, আমরা শিল্প, সংস্কৃতি, সৃজনশীলতার মধ্যে দিয়েও অনেক কিন্তু জ্ঞান অর্জন করতে পারি। শুধু বই পড়ে কিছু বিষয় শিখলাম সেটা নয়। তো আমি ছোট্ট সৃজনের কাছ থেকে যদি কিছু জানার থাকে, যদিও খুব ছোট্ট, এখনো অনেক দূর পথ যেতে বাকি আছে, তো সেই সৃজন যদি কিছু জিজ্ঞাসা করো, কিছু প্রশ্ন মনে আসছে। আমি একটা কথা জানতে চাই যে বিদ্যালয়ে বিভিন্ন রকম বই পড়ে ভালো র্যাঙ্ক কীভাবে করা যেতে পারে? শুধুমাত্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এরকম পরীক্ষা নয়, তাছাড়া স্কুলের বিভিন্ন রকম পরীক্ষাতে কী করে র্যাঙ্ক করতে পারছে? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক তো টেক্সট বই মোটামুটি পড়লেই হয়ে যায়, তবে পাশাপাশি যেগুলো মানে অল ইন্ডিয়া বেসিসের যেগুলো পরীক্ষা হয়, তার জন্য বিভিন্ন লেখকের বই ভালোভাবে পড়তে হবে, আর প্র্যাকটিসটা খুব ভালোভাবে বাড়াতে হবে। আমি তো এখনও সেরকম এক্সপিরিয়েন্স আমার আসেনি যে সর্বভারতীয় পরীক্ষা সেরকমভাবে দিইনি, তবে যেটুকু দিয়েছি তাই সেখান থেকে আমার অনুভূতি হয়েছে যে যে কোনো বিষয় মানে বিভিন্ন ধরনের বই প্র্যাকটিস করা খুবই দরকার। থিওরি তো অবশ্যই পড়তে হবে, তবে থিওরিতে একটা টপিকই বারবার না পড়ে সেই সময়টাকে কোয়েশ্চেন প্র্যাকটিসের জন্য দিতে হবে। আর স্কুলে পড়াশোনা যেগুলোতে হয় সেগুলোর মাধ্যমেই করা যেতে পারে। স্কুলে তো সবই থিওরিতে সবই সম্পূর্ণভাবে ব্যাখ্যা করে দেওয়া হয়। আর এই বয়সটায় বিভিন্ন রকম কারণে আমাদের মনোযোগ হারিয়ে ফেলছি, এই মনোযোগটা কি মাথায় রাখতে হবে সবসময় যে আমাকে ভালো কিছু একটা জীবনে করতে হবে।
একটা লক্ষ্যকে সেট করতে হবে যে আমি এই জায়গাটায় পৌঁছাতে হবেই আমাকে যে কোনো মূল্যে। আর পড়াশোনার সাথেই সবসময় লেগে থাকতে হবে। আর ওইসব থেকে বাঁচার জন্যই তো মানে পড়াশোনাটাই আদর্শ। অনেক অনেক ধন্যবাদ সৃজনকে। ছোট মানে অনেক কিছু কিন্তু বড় বড় ভাবনা এসেছে। তো প্রথমেই একটু নার্ভাস হয়ে গিয়েছিল আমাদের ঈশানী, সৌম্য কিন্তু অতটা নার্ভাস হয়নি যে তোমরা এমন কিছু প্রশ্ন করবে না তো যে আমরা বলতে পারবো না বা জানা বা অস্বস্তি ফিল হবে। তো অনেক কিছু কিন্তু জানতে পারলো। আগামী দিনে আমরা সার্বিক সফলতা কামনা করি এই সৌম্য এবং ঈশানীর জন্য।